টপিকটার নাম হচ্ছে ক্যাশ বেসিস এন্ড অ্যাক্রুয়াল বেসিস, ঠিক আছে? তো কিছু নেই, একদম ছোট্ট একটা চ্যাপ্টার। ক্যাশ বেসিস জিনিসটা কি সেটা একটু পড়তে হবে, অ্যাক্রুয়াল বেসিস জিনিসটা কি সেটা একটু পড়তে হবে। তো লিখে দিয়েছে, নোটটা লেখা আছে, জাস্ট একটু পড়ে নিই, চ্যাপ্টারটা পুরো কভার কভার হয়ে যাবে। বলছে যে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়। মানে অ্যাকচুয়ালি বেসিস অফ অ্যাকাউন্টিং না তিন রকমের হয়, তিন রকমের। একটা হয় ক্যাশ বেসিস, একটা হয় অ্যাক্রুয়াল বেসিস, আর একটা হয় মিক্সড বা হাইব্রিড বেসিস, ঠিক আছে? মিক্সড বা হাইব্রিড বেসিস। প্রথমে পড়বো ক্যাশ বেসিস জিনিসটা কি, তারপর পড়বো অ্যাক্রুয়াল বেসিস জিনিসটা কি, তারপর পড়বো মিক্সড বা হাইব্রিড বেসিস জিনিসটা কি। ক্যাশ বেস কি বলেছে? দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং আন্ডার হুইচ অনলি ইনকাম রিসিভড ইন ক্যাশ। শুনলি কথাটা কি বললাম, টার্মটা যদি বই, তোদের বই সামনে আছে, বইয়ের মধ্যে এইটা ইনকাম রিসিভড ইন ক্যাশ, এই লাইনটাকে বক্স করে দেবে, বা ইম্পর্টেন্ট লাইন, ইনকাম রিসিভড ইন ক্যাশ, খুব ইম্পর্টেন্ট লাইন। তো যখনই বলবে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, তাহলে কি হবে? ইনকাম। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ কি হয়, দেখ এদিকে শোন আমার কথাটা। ইনকামটা রিসিভড হবে ক্যাশে, আর এক্সপেন্সেসটা হবে ক্যাশে, তাকে বলে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। বুঝতে পারলি? সিম্পল ওয়ার্ডে বললাম, ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং জিনিসটা কি, ইনকামটা রিসিভ হবে ক্যাশে। যেমন ধর, আজকে আমি পড়াচ্ছি, ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, স্টুডেন্ট পড়িয়ে পড়িয়ে যে টাকাটা পাচ্ছি, ইনকামটা যে রিসিভ হচ্ছে, টাকাটা যে আসছে আমার কাছে ক্যাশে, ইনকাম রিসিভড ইন ক্যাশ। এবং আমার কোচিং সেন্টারে যে খরচাগুলো হচ্ছে, খরচাটাও হবে ক্যাশে, তাকে বলে ক্যাশ বেস অফ অ্যাকাউন্ট। বুঝতে পারলি কি বললাম? ইনকাম রিসিভড ইন ক্যাশ হবে, আর এক্সপেন্সেস পেড ইন ক্যাশ হবে। দেখ তারপরেই লিখেছি, অ্যান্ড এক্সপেন্সেস পেড ইন ক্যাশ আর কনসিডার্ড টু অ্যাসার্টেন দ্য ফিনান্সিয়াল রেজাল্ট অ্যান্ড ফিনান্সিয়াল পজিশন অফ এ কনসার্ন। ফিনান্সিয়াল রেজাল্ট মানে হচ্ছে ধর প্রফিট লস। ফিনান্সিয়াল রেজাল্ট মানে আমরা বুঝতে পারি একটা ব্যবসার প্রফিট বা লস। আর ফিনান্সিয়াল পজিশন মানে আমরা কি বুঝি, ব্যবসার ব্যালেন্স শিট। আজকে বিজনেসের অ্যাসেট কি আছে, লাইবিলিটি কি, মানে ফিনান্সিয়াল পজিশন। তার মানে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কাকে বলে? বলছে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং বলতে সেই অ্যাকাউন্টটিকে বোঝায় যেখানে ইনকামটা হবে, ইনকাম রিসিভ হবে ক্যাশে, আর এক্সপেন্সেস পেড হবে ক্যাশে। ঠিক আছে? তো ইজ নোন অ্যাজ ক্যাশ বেস অফ অ্যাকাউন্ট। তাহলে বুঝতে পারলি ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং হলে কি হবে, এত শর্টে, ইনকাম রিসিভড ইন ক্যাশ অ্যান্ড এক্সপেন্স পেড ইন ক্যাশ। এবার ধর আমি ধর যে স্টুডেন্ট পড়াচ্ছি, ধর এটা ধর আগস্ট মাস, আমি জুলাই মাসে অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, কিন্তু ধর সবার মাইনা এখনো ঢোকেনি। আমি জুলাই মাসে অনেককে পড়িয়েছি, সবার মাইনা, আমি এখনো যত স্টুডেন্ট পড়ে সবার মাইনা ঢোকে, তার মানে কি মাইনাটা বাকি আছে। তাহলে এটাকে কি বলে? এটাকে ইনকাম ডিউ বলে না? আমরা পড়েছিলাম প্রথমে, বেসিক অ্যাকাউন্টিং নামে পড়েছিলাম। ধর আমি আজকে ধর জুলাই মাসে কোনো স্টুডেন্টকে পড়িয়ে দিয়েছি, পড়ানো হয়ে গেছে, তাহলে তো আমার তোর থেকে টাকাটা ইনকাম হওয়ার কথা, টাকাটা পাওয়ার কথা, কিন্তু এই টাকাটা তো আমি এখনো পাই। এই আইটেম কিন্তু আসবে। বুঝতে পারলি কি বললাম? গল্পটা কি বললাম বলতে পারলি? আজকে ধর জুলাই মাসে ধর একটা স্টুডেন্টকে পড়িয়েছি, অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, আমাদের একটা স্টুডেন্টকে পড়িয়েছি, জুলাই মাসে একটা স্টুডেন্টকে পড়িয়েছি। সেই স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে, পুরো ১ তারিখ থেকে ৩১ তারিখ পড়িয়েছি। ওকে পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। পড়ানো হয়ে গেছে মানে আমি ওকে পড়িয়ে দিয়েছি, কিন্তু আমার ইনকাম হয়ে গেছে। কিন্তু সেই টাকাটা কি আমি এখনো পেয়েছি? না স্যার, সেই টাকাটা আপনি এখনো পাননি। তাহলে এটা কিন্তু ক্যাশ বেসের মধ্যে আসবে। বুঝতে পারলি কি বললাম? এই কথাটাই পরের লাইনে লিখে দেয়। বলছে দ্য আইটেম অফ ইনকাম হুইচ আর রিসিভেবল। হুইচ আর রিসিভেবল মানে যেই টাকাটা আমার পাওয়ার কথা, যেই টাকাটা আমার পাওয়ার কথা, বাট নট ইয়েট রিসিভ, কিন্তু সেই টাকাটা এখনো পাইনি। যেই ইনকামটা আমি কোনো একটা স্টুডেন্টকে জুলাই মাসে পড়িয়ে দিয়েছি, তাহলে সেই টাকাটা আমার পাওয়ার কথা, আমার ইনকাম হয়ে গেছে, কিন্তু সেই টাকাটা এখনো পাইনি। তাহলে এরকম কোনো আইটেম ক্যাশ বেস অফ অ্যাকাউন্টে আসে না, এটা বলেছে। বোঝা গেল তো? একই রকম ভাবে খরচা, এক্সপেন্সের কথা বলি, এক্সপেন্সেস, ঠিক আছে? এক্সপেন্সেস ডিউ হয়ে গেছে, আমার কাছে টাকা পায়, তো খরচের টাকা পায়, এক্সপেন্স ডিউ হয়ে গেছে, কিন্তু যে টাকাটা আমি এখনো পে করিনি, তো সেটাও আসবে। তাহলে বুঝতে পারলি তো? এখানে এটাই বলতে, এই যে পরের লাইনে বলছে সিমিলারলি দ্য আইটেমস অফ এক্সপেন্স হুইচ আর ডিউ বাট নট পেড নট বি কনসেড, সেটাও আসবে। বোঝা গেল? তার মানে এত অব্দি বোঝা গেল তো? হ্যাঁ, এরকম এবার যদি তোর মধ্যে আরেকটা পয়েন্ট মনে হচ্ছে, ধরুন কোনো স্টুডেন্ট ধরুন আপনাকে অ্যাডভান্স মাইনা দিয়ে দিয়েছে, অ্যাডভান্স টাকা দিচ্ছে, সেটা আসবে। অ্যাডভান্স টাকা দিয়েছে, টাকা তো পেয়ে গেছে, আসবে। আপনি যদি কাউকে অ্যাডভান্স টাকা পে করে দেন, আসবে। তাহলে বুঝতে পারলি কি আসবে কি আসবে না, ব্যাপারটা বোঝা গেল? এই তো বলেছেন। বলছে বাট দ্য আইটেমস অফ ইনকাম হুইচ আর নট রিসিভেবল, নট রিসিভেবল, এখনো টাকা পাওয়ার কথা নয়, বাট রিসিভড হয়ে গেছে, কনসিডার। সিমিলার দ্য আইটেম অফ এক্সপেন্স হুইচ আর নট ডিউ, ডিউ হয়নি বাট পেড, কনসিডার। বোঝা গেল কি বললাম? এটাকে বলা হয় ক্যাশ বেস অফ অ্যাকাউন্ট। স্যার অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং বলে তো, একদম এটাই। অ্যাক্রুয়াল বেসে কি বলতে এইগুলো আসে, এইগুলো আসবে। কোনগুলো আসবে? ধর আজকে ধর আমি কোনো স্টুডেন্টের কাছে টাকা পাওয়ার কথা, তাহলে সেটা আসবে। তুমি ক্যাশ বেস আসবে, ডিফারেন্সটা বুঝতে পারলি তো? ওখানে ওখানে কি হচ্ছে, ওখানে ডিউটা, ক্যাশ বেসে ডিউটা আসে না, এখানে ডিউটা আসে। দেখ পড়, ভালো করে পড়। বলছে দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং আন্ডার হুইচ দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভেবল ফর ইনকাম
whether received or not. আজকে ধর আমি জুলাই মাসে শুনছিস না, জুলাই মাসে ধর বহু স্টুডেন্টকে পড়িয়েছি, তো জুলাই মাসে বহু স্টুডেন্টকে পড়িয়েছি, সাপোজ ধর 100টা স্টুডেন্টকে জুলাই মাসে পড়িয়েছি, তো 100 জনের থেকে ইনকাম হয়েছে আমার, তার মধ্যে ধর 70 জনের থেকে টাকা পেয়েছি এখনো পর্যন্ত, স্যার 30 জন টাকা পাননি, তাহলে সেটাও 30 জনের টাকাও আসবে, ক্যাশ বেসে 30 জন আসছে। ডিফারেন্সটা বুঝতে পারছিস তো? এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, আর বলছে অ্যামাউন্ট পেবেল, যেমন ধর আমার কাছে ধর কেউ টাকা পায়, আমার কাছে ধর কেউ ধর এবছর 1 লাখ টাকা পায়, আমি 70,000 টাকা দিয়ে দিচ্ছি, 30,000 টাকা দিতে পারিনি, ওই 30,000 টাকা আছে। তার মানে কি এখানে বাকিটা আসে, ক্যাশ বেসে বাকি আসে না, অ্যাকুয়াল বেসে বাকিটা আসে। বোঝা গেল কি বললাম? এটাই বলেছে। আন্ডার দিস বেসিস all item of expenses and income relating to the current year are considered, সমস্ত ইনকাম আর সমস্ত এক্সপেন্সেস আসবে। In other words, item of income whether received in cash or not considered only, হচ্ছে item of income whether received in cash or not are considered only if they are related to the current year. যদি কারেন্ট ইয়ার হয় তাহলে সব আইটেম আসবে। বুঝতে পারলি ক্যাশ বেসে কই কি আসে আর কি আসে না? ক্যাশ বেসে অনলি ক্যাশ ট্রানজাকশন হয়, কিন্তু যদি কোনো বাকি থাকে সেটা আসবে। কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে কারেন্ট ইয়ার রিলেটেড বাকি থাকুক বা বাকি না থাকুক, হয় বাকি আছে বা বাকিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, বা পেয়ে গেছিস, সবাই। আর লাস্ট পয়েন্ট বলে মিক্স বেসিস। মিক্স বেস কি বলেছে? বলছে দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং আন্ডার হুইচ, মিক্স বেস কি বলে জানিস তো? মিক্স বেসিস কাকে বলে? ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসের কম্বিনেশন, তাকে বলে মিক্স। কি বলেছে? বলছে টোটাল এক্সপেন্সেস, এখানে যে টোটাল এক্সপেন্সেস করবি না মিক্স বেসিসে, টোটাল এক্সপেন্সটা করবি অ্যাক্রুয়াল বেসিসের নিয়মে, ঠিক আছে, আর টোটাল ইনকামটা করবি ক্যাশ বেসের নিয়মে, ঠিক আছে, টোটাল ইনকাম করবি ক্যাশ। তাহলে বোঝা গেল কি বললাম? কি বললাম বল? মিক্স বেস কাকে বলে? মিক্স বেসিস বলছে টোটাল ইনকামটা করব ক্যাশ বেসের নিয়মে আর খরচাটা করব অ্যাক্রুয়াল বেসের নিয়মে। বেশ হয়ে গেল। এই তো। এবার দেখ একটা অঙ্ক করাচ্ছি, একটা অঙ্কই আছে বইয়ের, একটা অঙ্ক দেখ, সুন্দর একটা অঙ্ক করব। বলছে প্রবলেম নাম্বার 1, ঠিক আছে, একটাই প্রবলেম আছে দেখতে পাচ্ছি আমি। কি বলছে? অ্যাসার্টেন দ্য নেট ইনকাম, তো কি বের করতে বলছে? বলছে স্যার ইনকাম বের করতে বলছে। ইনকাম কার? ইনকাম জ্যোতি গুপ্তার ইনকাম বের করতে বলছে ফর দ্য ইয়ার এন্ড 31 মার্চ 2024 অন ক্যাশ বেসিসে করতে বলছে, অ্যাক্রুয়াল বেসিসে করতে বলছে, মিক্স বেসিসে করতে বলছে। তো অঙ্ক পরীক্ষায় দেবে না, তোকে জাস্ট এইখানে অঙ্কটা কেন করাচ্ছি, তোর কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, ক্যাশ বেসে কোনগুলো আসছে, অ্যাক্রুয়ালে কোনগুলো আসছে, মিক্সডে কোনগুলো আসছে, ঠিক আছে। তাহলে দেখ কি বলছে, দেখ ভালো করে কোশ্চেনটা পড়ি। কি কি বের করতে বলেছে তোকে? কি বের করতে বলেছে? তোকে ইনকাম বের করতে বলছে। ইনকাম তোকে বের করতে বলছে, ইনকাম বের করতে বলছে। 3টে মেথডে ইনকাম বের করতে, ক্যাশ, অ্যাক্রুয়াল আর মিক্সড। তাহলে প্রথমে ক্যাশ বেস কি বললাম? স্যার আপনি ক্যাশ বেসে বললেন যে ইনকাম রিসিভড হবে ক্যাশে আর এক্সপেন্স পেড হবে ক্যাশে, ব্যাস আর কিছু আছে? তাহলে এখানে খোঁজ, ওই তো আস্তে তখন তার মানে নেই। বলছে স্যালারি অফ ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পেড। তাহলে এই যে 20,000 টাকা, এই যে 20,000 টাকা পে করেছিস কি সে ক্যাশে পে করেছিস, আসবে, রাইট মারলাম, আসবে। অঙ্ক করার পরে রেন্ট অফ চেম্বার পেড, স্যার ক্যাশে পে করেছি, আসবে। ফিজ রিসিভড ইন ক্যাশ, ক্যাশে ফিটা রিসিভ করেছি, আসবে। স্যালারি অফ ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট আউটস্ট্যান্ডিং, মানে তোর যে এই বিজনেসটা আছে না, তোর যে ক্লার্ক আছে, অ্যাসিস্ট্যান্ট, তাদের স্যালারিটা তুই কি রেখে বাকি রেখেছিস, এটা কি আসবে ক্যাশ বেস? না, এটা আসবে না, ক্রস দিলাম, ক্যাশ বেসের সময় এটা ক্রস দিলাম। অ্যাক্রুড ফিজ মানে আজকে ধর তুমি অ্যাক্রুড ফিজ মানে আমি ধর জুলাই মাসে অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, কোন স্টুডেন্ট মাইনা বাকি রেখেছে। স্যার এটা বুঝবেন এটা থার্ডে বলছে যে ক্যাশে হয়নি, কোনটা? স্যালারি অফ ক্লার্ক এন্ড অ্যাসিস্ট্যান্ট আউটস্ট্যান্ডিং বলেছে, আউটস্ট্যান্ডিং মানে বাকি, অ্যাক্রুড ফিজ মানে কি? মানে বুঝিস আমি ধর কোনো স্টুডেন্টকে পড়িয়ে দিয়েছি কিন্তু সেই টাকাটা এখনো পাইনি, অ্যাক্রু আছে, তার মানে কি এটাও তো বাকি আছে, ইনকাম বাকি আছে, তাই এটাও আসবে না। রেন্ট অফ চেম্বার পেড ইন অ্যাডভান্স, মানে আমার চেম্বারের যে রেন্ট আমি টাকাটা অ্যাডভান্স পে করেছি, আসবে। ইলেকট্রিক এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস পেড করে দিয়েছি, ঠিক আছে, এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস দিয়েছে এখানে। কিছু বলেছে পে করেছি কি পে করেনি? পে করেছে, তারপরে পে করেছে, কিছু বলেনি মানে পে করে দিয়েছে, আসবে। লাস্ট পয়েন্ট টেলিফোন চার্জেস পে করে দিয়েছে 2 to 5, তাহলে বুঝলি যেগুলো রাইট মানলাম সেইগুলোই ক্যাশ বেসের আইটেম, ঠিক আছে। তো দেখ আমি আলাদা করে করাচ্ছি না, বইয়ের মধ্যে করা আছে, দেখি চল সময় নষ্ট করছি না, এখানে করা আছে। দেখ কি লিখেছে অঙ্কটা, শুধু
স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ নেট ইনকাম অফ জ্যোতি গুপ্তা। বাড়িতে করে নিস এটা, যে সেই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি বলিস করে দিতে করেও দেওয়া যায়, কোনো ব্যাপার না, এটা বুঝিয়ে দিলাম। কোন মেথডে? ক্যাশ বেস। নিয়ম কি 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 করে করতে হয় জানিস তো? এদিক শোন, কি করে করতে হয়। তোকে কি বের করতে বলেছে? ইনকাম। ইনকাম বের করার নিয়ম, ইনকাম থেকে খরচা বাদ দিতে হয়। কি বললাম? ইনকাম থেকে খরচা বাদ দেবে। আমি তার স্টুডেন্ট পড়াচ্ছি, আমি স্টুডেন্ট মানে যে টাকাটা পাচ্ছি এটা তো আমার ইনকাম। এখান থেকে খরচা যে টাকাগুলো পেমেন্ট করছি বাদ দেবো, শেষ। তাহলে তোর এখানে কোশ্চেনটা পড়ে বল, আমি তো সবকটা বইতে রাইট মারলাম, তাই না? রাইট যেগুলো বললাম সেইগুলো নিয়েই ক্যাশ বেস হবে, আর কিচ্ছু আসবে না ক্যাশ বেসে। এই রাইট এর বাইরে কিছু দুটো ক্রস আসবে না কিন্তু। তাহলে দেখ তুই এখানে খোঁজ ইনকাম বলতে ফিজ রিসিভ। ফিজ রিসিভ কত হয়েছিল তোর? পড়ে বল। অ্যান্সারের দিকে একদম তাকাবি না, কোশ্চেনের দিকে তাকা। ফিজ রিসিভ কত ছিল? 1,10,000। 1,10,000 ফিজ রিসিভ ছিল, তাই দেখ এবার অ্যান্সারের দিকে তাকা। দেখ ফিজ রিসিভ ইন ক্যাশ কত লেখা হয়েছে? 1,10,000 লেখা হয়েছে। 1,10,000, ঠিক আছে? বোঝা গেল ফিজ রিসিভ 1,10,000 হয়েছে লেখা। এর থেকে কি বাদ? সমস্ত খরচা বাদ। দেখ একটা করে খরচা কি ছিল? এই যে স্যালারি অফ ক্লার্ক 20,000 টাকা বাদ দেবো, রেন্ট অফ চেম্বার 22,500 বাদ দেবো, ঠিক আছে তো? তারপর কি আছে, আর কি খরচা আছে বল? রেন্ট অফ চেম্বার পেড ইন অ্যাডভান্স 1,500 টাকা বাদ দেবো, এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস 3,650 বাদ দেবো, টেলিফোন চার্জেস 2,250 বাদ দেবো। তাহলে দেখ এখানে কি করেছে, লেস এক্সপেন্সেস লিখে কি লিখেছি? স্যালারি অফ ক্লার্ক বাদ দিয়েছি 20,000 টাকা, ঠিক আছে? তারপর কি ছিল? রেন্ট অফ চেম্বার পেড 22,500 বাদ দিয়েছি, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস 3,650 বাদ দিয়েছি, ঠিক আছে? আর টেলিফোন চার্জেস 2,250। এই চারটে আইটেম যোগ করে কত হচ্ছে? 48,400 টাকা। ইনকাম হয়েছে 1,10,000, আর খরচা হয়েছে 48,400, বাদ দিয়ে কি হলো? 61,600। এটা হলো টেন্টেটিভ। যেটা বলছিলাম, তাহলে কি কি বোঝালাম? ফিজ রিসিভড ইন ক্যাশ 1,10,000, তাতে খরচা কি কি বাদ দিয়েছি? স্যালারি অফ ক্লার্ক, রেন্ট অফ চেম্বার পেড 22,500, ঠিক আছে তো? রেন্ট অফ চেম্বার পেড কত ছিল? 22,500 ছিল। আচ্ছা, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস ছিল কত? 3,650। টেলিফোন চার্জেস ছিল 2,250। করে হলো 48,400, বাদ দিয়ে কত হলো নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস? 61,600। এ দেখ এখানে নিচে একটা লেখা ছিল না, কোথায় গেল? রেন্ট অফ চেম্বার পেড ইন অ্যাডভান্স। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ক্যাশে যদি আমি এটা অ্যাডভান্স পে করে দিয়েছি, তাহলে এটা আসা উচিত, মানে আসা উচিত মানে লেস হওয়া উচিত। কত টাকা? কত টাকা ছিল বল? 1,500 টাকা। 1,500 টাকা লেস হওয়া উচিত। স্যার এখানে 1,500 টাকা লেস করেনি কেন? ওরা ধরে নিয়েছে, ওরা ভালো করে মন দিয়ে শুনবি, ওরা ধরে নিয়েছে যে রেন্ট অফ চেম্বার পেড 22,500 ছিল না, এর মধ্যেই 1,500 টাকা নর্মাল ব্যাপার। ও মন দিয়ে একটু যদি বোঝার চেষ্টা করিস, চেম্বারের রেন্ট কত টাকা পে করেছে? 22,500 টাকা পে করেছে। এবার নিচে বলেছে যে 22,500 যে পে করেছিল না, তার মানে 1,500 টাকা অ্যাডভান্স দিয়েছে। তাহলে 22,500 এর মধ্যে ইনক্লুড আছে, ঠিক আছে? এটা বুঝে নিতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বলে দেয়, অনেক অঙ্ক বলে দেয় যে এর মধ্যে ইনক্লুড আছে কি নেই, বাট এখানে বলে দেয়। তাহলে আমাকে একটা ধরে নিতে হলো যে না, এর মধ্যে ইনক্লুড আছে, ঠিক আছে তো? কমন ব্যাপার, মাথা কাটা। একটা জাস্ট নর্মাল মাথা কাটা। ধর আজকে আমি কারোর বাড়িতে ভাড়া থাকি, তাহলে এবছর আমি ভাড়া দিয়েছি, ধর সাপোজ এবছর ভাড়া দিই 22,500 টাকা। এবার বলছে, পরে নিচে বলেছে যে 1,500 টাকা আমি অ্যাডভান্স বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি। তার মানে কি হলো? অ্যাডভান্স কখন দেবো? এবছর আমি ধর কত দিয়েছি? এবছর 22,500 টাকা ভাড়া দিয়েছি। এবছর আমি 22,500 পকেট থেকে বের করে দিয়েছি ভাড়া, আর ওই 1,500 টাকা অ্যাডভান্স দিয়েছি। তার মানে কি 22,500 মধ্যে 1,500 টাকা আছে। এটা একটু বুঝে নিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি এটা। আচ্ছা, তারপর কি ছিল? তারপর ছিল অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিসে কি হয়? অ্যাক্রুয়াল বেসিস নর্মাল ব্যাপার, এখন কোনো ভয় পাওয়ার কিছু নেই। এবার আমি এগুলো একটু মুছছি, তাহলে অ্যাক্রুয়াল বেসিস বোঝাতে সুবিধা হবে। অ্যাক্রুয়াল বেসিস করা যে কটা আইটেম আছে, সব কটা আইটেম আছে, সবাই, কোনো আইটেম বাদ যাবে না, সব কটা আইটেম আসবে। নিয়ম কি? প্রথমে ইনকাম থেকে খরচা বাদ দিতে হবে। ইনকাম কি কি ছিল বল? একটা কি ছিল? ইনকাম বল। ফিজ রিসিভড ইন ক্যাশ কত ছিল বল? ইনকাম 1,10,000। দেখ অ্যাক্রুয়াল বেসিসে প্রথমে লিখেছি ফিজ রিসিভড ইন ক্যাশ 1,10,000, দেখেছিস? লিখেছি 1,10,000। 1,10,000 টাকা লেখা হয়েছে, দেখেছিস? 1,10,000 টাকা লেখা হয়েছে। তারপর কি আছে? আর কি কোনো ইনকাম আছে? আরো পড়তে হবে। 1,10,000 হলো, তারপরেই বলেছিল কি দেখ, তারপরে নিচের দিকে বলেছিল অ্যাক্রুড ফিস, তাই না? অ্যাক্রুড ফিস কত টাকা ছিল বল? 10,000 টাকা। অ্যাক্রুড ফিস মানে কি? আমি স্টুডেন্টকে পড়িয়েছি মানে আমার ইনকাম হয়ে গেছে, বাট টাকাটা এখনো পাইনি, টাকাটা পরে পাবো, বাট এটা তো আসবে, এখন এখানে আসে। তাই দেখ 1,10,000 সঙ্গে 10 যোগ করে কত হয়েছে? 1,20,000। বোঝা গেল? বোঝা গেল ইনকামটা 1,20,000 থেকে খরচাগুলো বাদ দেবো। কি খরচা হয়েছে বল? একটা করে খরচা পড়, খরচা পড়। স্যার স্যালারি অফ ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পেড কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, কোনো স্যালারি বাকি রেখেছিস? হ্যাঁ স্যার 5,000 টাকা বাকি রেখেছি। তাহলে খরচা কত হলো? স্যালারি খরচা কত হলো? 25,000 টাকা না? তুই মন দিয়ে শুনবি, স্যালারি কত টাকা পে করে দিয়েছিস? 20,000 টাকা। কত টাকা স্যালারি বাকি রেখেছিস বল? 5,000 টাকা।
তুই স্যালারি 20,000 টাকা পে করে দিয়েছিস, কিন্তু স্যালারি বাকি রেখেছিস কত? 5,000 টাকা বাকি রেখেছিস। তাহলে টোটাল স্যালারি কত হলো? 25,000 টাকা। কিন্তু ক্যাশ বেস করার সময় 20,000 টাকা নেবে, কারণ ক্যাশটা নিতে হয়, অ্যাকুয়াল বেসে ক্যাশও নিতে হয়, বাকিও নিতে হয়। তাহলে 20,000 টাকা ক্যাশ পেয়ে ওটা তো নেবই, প্লাস 5,000 টাকা বাকি নিতে হবে। দেখ স্যালারি 25,000 টাকা লিখে দেখ, নিচের দিকে দেখ, দেখ স্যালারি বলে কত লিখেছে, এই দেখ স্যালারি বলে টোটাল একবারে আমি 25,000 টাকা বলে, ঠিক আছে। এরকম ভাবে দেখ, তারপরে দেখ আর কি ছিল স্যালারির পর, রেন্ট অফ চেম্বার পেড। রেন্ট অফ চেম্বার পেড, রেন্ট অফ চেম্বার পেড কত? 22,500 টাকা। কত টাকা? তুই চেম্বারের ভাড়া, চেম্বারে যে বাড়ি ভাড়াটা আছে না, চেম্বারে যে বাড়ি ভাড়া আছে, তুই কত টাকা পে করেছিস? চেম্বারের বাড়ি ভাড়া কত দিস? রেন্ট অফ চেম্বার পেড না না 22,500। রেন্ট অফ চেম্বার পেড কত? চেম্বারের ভাড়া কত দিয়েছিস? 22,500 দিয়েছিস। এবার একটু নিচের দিকে বলেছে তুই কত টাকা তার মধ্যে অ্যাডভান্স দিয়েছিল কত? অ্যাডভান্স দিয়েছিলি কত? 1,500 টাকা। তুই অ্যাডভান্স দিয়েছিলি 1,500 টাকা। তোর ধর 22,500 টাকা তুই পে করেছিস, তার মধ্যে 1,500 টাকা অ্যাডভান্স দিয়ে, মানে পরের বছরের টাকা দিয়েছিস, পরের বছরের জিনিস নিতে নেই। কি বললাম? পরের বছরের জিনিস নিতে নেই। কি বললাম? পরের বছরের জিনিস নিতে নেই। তাহলে 22,500-র মধ্যে পরের বছরে 1,500 টাকা আছে, তাহলে এই বছর টাকা কত? 22,500 থেকে 1,500 টাকা বাড়বে। বুঝেছিস কি বললাম? আমি তোকে সিম্পল কথা বলছি। ধর তোর মাইনে 1,000 টাকা করে প্রতি মাসে, তুই ধর 1 বছরে পড়লে কত টাকা মাইনে হচ্ছে? 12,000। তুই ধর এবছর 13,000 টাকা দিচ্ছিস, তাহলে এবছরের টাকা কত দিয়েছিস তুই? এবছরের কত টাকা? তুই এবছর 13,000 টাকা দিয়েছিস। 1,000 টাকা করে মাইনা হলে 12 মাসে 12,000 টাকা। তোর থেকে তোকে আমি 12,000 টাকা পড়ি, তোর 12,000 টাকা দেওয়ার কথা, তুই 13,000 টাকা দিয়েছিস। তার মানে কি? কোন বছর বাকি 1,000 টাকা কোন বছর টাকা দিয়েছিস? পরের বছর টাকা দিয়েছিস। অ্যাকাউন্টেন্সি সবসময় 12 মাসের। অ্যাডভান্স নিতে নেই, অ্যাডভান্স নিতে নেই, নিতে নেই মানে মাইনাস। অ্যাক্রুয়াল বেসিস এটা বলছে, অ্যাক্রুয়াল বেসিস বলছে পরের বছরের আইটেম নিতে নেই, নিতে নেই মানে, ঠিক আছে তো? তাহলে তুই তো এক ব্যাপারটা বোঝ, ব্যাপারটা তুই কত টাকা রেন্ট, রেন্ট তুই 22,500 টাকা পে করি, তার মধ্যে তুই অ্যাডভান্স দিয়েছিস 1,500 টাকা, পরের বছর টাকা দিয়েছিস, তাহলে 22,500 থেকে 1,500 বাদ দিলে কত হয়? 21,000। দেখ ওরা দেখ রেন্ট 21,000 টাকা লিখে দেখেছিস, দেখ নিচের দিকে দেখ রেন্ট 21,000 টাকা, রেন্ট 21,000। বুঝতে পারছিস? বুঝতে পারছিস ব্যাপারটা? তারপর কি বলেছে দেখ, তাহলে স্যার স্যালারি হলো, রেন্ট হলো, এবার নিচের দিকে চলে আয়। এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস খরচা মাইনাস করেছে, টেলিফোন খরচা মাইনাস করে 3,650 আর 2,250। দেখ এই চারটে খরচা যোগ করে কত হলো? 51,900। 1,20,000 থেকে 51,900 বাদ দিলে 68,100। বোঝা গেল? তোমরা বাড়িতে থাকায় সুন্দরভাবে করে নিবি, বুঝতে অসুবিধা হলে সোমবার আগে জিজ্ঞেস করবি, ঠিক আছে? কি বললে বুঝতে পারলি তো? আচ্ছা লাস্ট, লাস্ট বলেছে মিক্সড বেসিস। আমি রুল মনে আছে কি বলেছিলাম? মিক্সড বেস করার সময় কি নিতে? মিক্সড বেসে ইনকামটা নিতে হবে ক্যাশ বেসিস, আর খরচা নিতে হবে অ্যাক্রুয়াল বেসিস। কিছু বুঝতে হবে না আলাদা করে। দেখ তুই দেখ এখানে দেখ ইনকাম বেসিসে কত ছিল? 1,10,000। ইনকাম বেসে কত ছিল বল? সরি ইনকাম ক্যাশ বেসে ইনকাম কত পেয়েছিল? 1,10,000। তাই দেখ এখানে 1,10,000 লিখেছে, দেখ 1,10,000 লিখেছে, ঠিক আছে। আর অ্যাক্রুয়াল বেসিসে, অ্যাক্রুয়াল বেসিসে খরচাটা নিতে হবে। খরচা কত ছিল? 51,900 মনে পড়ছে? দেখ 51,900, আমি আর কিছু বললাম, তাহলে 1,10,000 থেকে 51,900 বাদ দিলে কত? 58,100। তাহলে বুঝতে পারলি? জাস্ট এখান থেকে তোর পরীক্ষায় কিন্তু অঙ্ক দেবে না, বারবার বলছি অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে। তোকে জাস্ট নিয়মটা মনে রাখতে হবে, ক্যাশ বেসে কি কি আইটেম আসে, কি কি আইটেম আসে না, অ্যাক্রুয়ালে কি কি আসে, কি কি আসে না, ঠিক আছে তো? আর মিক্সডে কি আসে, জাস্ট এইটুকু, আর কিচ্ছু করতে হবে এখানে, ঠিক আছে তো? এবার দেখ তুই এমসিকিউ গুলো এখনই হয়ে যাবে, 10টা মনে এমসিকিউ আছে, দেখ কটা আছে? 17টা। এক্ষুনি হয়ে যাবে, হ্যাঁ পড়ছি, হ্যাঁ। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে আমরা এবার তো বললাম অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এই অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বেসিক্যালি কারা মেনটেন করে জানিস? অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং যারা ব্যবসা করে, ট্রেডিং এবং নন ট্রেডিং, সবাই মেনটেন করে। ট্রেডিং মানে বুঝতে পারছিস? যারা বিজনেস করে। আর নন ট্রেডিং মানে যেমন পাড়ার ক্লাব করে, এটা নন ট্রেডিং। ট্রেডিং মানে যারা প্রফিট করার জন্য নেমেছে তাকে ট্রেডিং বলে, নন ট্রেডিং যারা প্রফিট করার জন্য নামেনি, সার্ভিস দেওয়ার জন্য নেমেছে। তার মানে অ্যাক্রুয়াল বেসিস কারা মেনটেন করে? অ্যাক্রুয়াল বেসিস সবাই মেনটেন করে, ট্রেডিং নন ট্রেডিং সবাই। এবার বলছে ক্যাশ বেসিস কোথায় বেশি ইউজ হয়? ক্যাশ বেস কোথায় ইউজ হয়? দেখ অপশন গুলো পড়, বলছে প্রফেশনাল, তারা বলছে বিজনেসম্যান। বিজনেসম্যানরা কখনোই ক্যাশ বেস করে, বেসিক্যালি করে না বিজনেসম্যান। কারণ বিজনেসম্যানরা যারা বিজনেস করে না, তারা তো জানতে চায় এই বছরটা ব্যবসা করলে, ব্যবসা করে কত টাকা লাভ বা লোকসান হলো বের করতে চায়। তাহলে এই বছর ব্যবসা করে কত টাকা লাভ বা লোকসান হলো, ওটা যদি জানতে চান তাহলে ওর বাকি আইটেমগুলো নিতে হবে, অ্যাক্রুড এগুলো নিতে হবে, কি বাকি আছে এইগুলো নিতে হবে,
আজকে আমি একটা ব্যবসা করছি, আজকে ধর সাপোজ ধর একটা একটা দোকান খুলেছি, দোকান খুলে এবছর কত টাকা লাভ করলাম এটা জানার জন্য আমি কার কার কাছে টাকা পাই সেটাও কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে? নাহলে হবে না। বিজনেসম্যানরা অ্যাক্রুয়াল বেসিস ফলো করে, বেসিক্যালি অ্যাক্রুয়াল বেসিস ফলো করে। তারপর কি বলেছে, চ্যারিটেবল সোসাইটি। চ্যারিটেবল সোসাইটি মানে বুঝতে হয়, চ্যারিটেবল সোসাইটি, চ্যারিটেবল ট্রাস্ট যেটাকে বলে, ওরাও কিন্তু অ্যাক্রুয়াল বেসিস মেনটেন করে। ক্লাব অ্যাক্রুয়াল বেসিস মেনটেন করে। বলছে ক্যাশ বেসিস কারা মেনটেন করে? বেসিক্যালি প্রফেশনাল যারা হয়, যারা প্রফেশনাল হয় তারা ক্যাশ বেসিস মেনটেন করে। যারা প্রফেশনাল হয়, প্রফেশনাল মানে বুঝতে পারছিস তো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা সব ক্যাশে ট্রানজেকশন, এরা সব ক্যাশ বেসিস মেনটেন করে। তাহলে ইন হুইচ বেসিস অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, কোন ইন হুইচ বেসিস অফ অ্যাকাউন্টিং দ্য ডক্ট্রিন অফ কনজারভেটিজম ইজ অবজার্ভ, মানে এটাকে বলা হয় প্রুডেন্স কনসেপ্ট। এরই আরেকটা নাম প্রুডেন্স কনসেপ্ট, আমি লিখে দিচ্ছি, এটাকেই বলা হয় আরেকটা নাম প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্ট কি বললাম? এরই আরেকটা নাম প্রুডেন্স কনসেপ্ট। কি বললাম বুঝতে পারলি? এর আরেকটা নাম কি বললাম? প্রুডেন্স কনসেপ্ট। এই প্রুডেন্স কনসেপ্ট মানে কি বলতো? ঠিক আছে, এটা হচ্ছে এরই আরেকটা প্রুডেন্স কনসেপ্ট। মানে কি বলছে? বলছে কোন অ্যাকাউন্টিং এ এই যে ডক্ট্রিন অফ কনজারভেটিজম অবজার্ভ করা হয় কোন বেসিস অফ অ্যাকাউন্টিং এ? অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং মানে এই যে ডক্ট্রিন অফ কনজারভেটিজম মানে কোনো কিছু বাকি থাকে সেইগুলো নেওয়া হয়। এরপর এর আগে একটা চ্যাপ্টার আছে, ওটা করানো হয়নি, এটা করিয়ে দেবো। ডক্ট্রিন অফ কনজারভেটিজম, এই টপিক গুলো আছে, ছোট ছোট শর্ট নোটস আছে, ঠিক আছে তো? তো ওখানে পরিষ্কারভাবে বলা হয় যে ডক্ট্রিন অফ কনজারভেটিজম, আমি তোকে বলেই জিনিসটা কি বলা আছে, সমস্ত রকমের বাকি আইটেম গুলো নেওয়া হয়। প্রুডেন্স কনসেপ্ট কি বলতো? ধর আজকে আমি ব্যবসা করছি, এমন কোন টপিক আছে, মানে এমন কোন জিনিস হতে পারে যার জন্য ফিউচারে ক্ষতি হতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? আজকে ধর আমি ব্যবসা করছি, আমি কাউকে ধর ধারে মাল বিক্রি করলাম, কাউকে ধারে মাল বিক্রি করলাম, আহ কাউকে ধারে মাল বিক্রি করলাম, ওই যে টাকা পয়সা মেরে দেয় তাকে কি বলে? ব্যাড ডেট বলে। টাকা পয়সা যে মেরে দেয়, ধর এবছর টাকা মেরে দিল, তাকে ব্যাড ডেট তো অরিজিনাল হয়েছে, কিন্তু আমি মনে করছি এমন একজন কাস্টমার আছে যে আমার পরের বছর টাকা মারতে পারে। কি বললাম বুঝতে পারলি? আমি আজকে দোকান খুলেছি, আমি আমার দোকানে অনেক কাস্টমার আছে, কাস্টমারকে মাল বিক্রি করি, ধারে মাল বিক্রি করি। এবার অনেকের মতি গতি দেখতে পারি, ওদের কাছে যখন টাকা চাই টাকা দেয় না, দোকানে আসে না, ফোন করলে ফোন তোলে না। তার মানে এরকম চিন্তা ভাবনা থেকে কি বুঝতে পারি যে না, আমার ও আবার ওর ওর মতি গতি বলছে, ওর ট্রেন্ড বলছে, ওর ওর ভাবটা বলছে কি, ওর আবভাব কি বলছে যে আমার টাকা মেরে দেবে। বুঝতেই পারছি ওর টাকা মেরে দেবে, কিন্তু টাকা কিন্তু মানে নেই। আমি মনে করছি আমার টাকাটা মারতে হবে। তার মানে আমার এরকম এরকম আইটেমের ফলে কি হয় বলতো, আমার ফিউচারে লস হতে পারে। আমি মনে করতে পারি যে আমার লস হতে পারে, আমার লস হতে পারে, কারণ আমার যে টাকা, আমি কারো কাছে টাকা পাই, টাকা মেরে দিলাম, লস হচ্ছে, লস হতে পারে, কারণ টাকা কিন্তু মানেনি। আমি মনে করছি আমার ফিউচারেও আমার টাকা মেরে দিতে পারে। তাহলে যদি কেউ যদি এরকম যদি কোনো জিনিস হয় যে ফিউচারে এই 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 ঘটনার ফলে আমার ফিউচারে ক্ষতি হতে পারে, তাহলে তার রেকর্ডিং আজকেই করো, তাকে বলা হয় প্রুডেন্স কনসেপ্ট। কিন্তু যদি মনে হয় যদি এই সমস্ত ঘটনার ফলে ফিউচারে আমার প্রফিট হতে পারে, ফিউচারে যদি প্রফিট হতে পারে, তার রেকর্ডিং আজকে করা দরকার। এটা অ্যাকাউন্টিং কনসেপ্টে পরিষ্কারভাবে বলা আছে। যদি ফিউচারে যদি তোমার যদি এমন কোনো ঘটনার ফলে ফিউচারে যদি প্রফিট হয়, তার রেকর্ডিং আজকে করা দরকার নেই। কিন্তু এমন কোনো ঘটনার ফলে যে ফিউচারে লস হয়, তার রেকর্ডিং আজকে করো, তার রেকর্ডিং আজকে করো। এটাকে বলা হয় প্রুডেন্স কনসেপ্ট। এটা যদি করো, আজকে করো, ফিউচারে কোনো ক্ষতি হতে পারে, তার রেকর্ডিং যদি আজকে করো, তাহলে বিজনেসের জন্য খুবই ভালো, তাহলে অরিজিনাল বিজনেস প্রফিট বের করতে হবে। এটাকে বলে প্রুডেন্স কনসেপ্ট। আর প্রুডেন্স কনসেপ্ট অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং, এই প্রুডেন্স কনসেপ্ট, ঠিক আছে তো? ওখানে প্রুডেন্স কনসেপ্ট ফলো করা, ঠিক আছে। এবার বলছে কি, ইনকাম ইজ রেকর্ডেড আন্ডার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। বলছে ইনকাম ইজ রেকর্ডেড আন্ডার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ কোন ধরনের ইনকাম রেকর্ড করা হয় বলেছিলাম? যে এই টাকাটা পাওয়া গেল, রিসিভড হয়েছে। তাহলে কি বলছে, সাচ ইনকাম ইজ নট অ্যাক্রুড বাট স্টিল রিসিভড ইন অ্যাডভান্স। কি কি অপশন বলেছে ভালো করে দেখ।
বলছে সাচ ইনকাম, ওই ধরনের ইনকাম ইজ নট অ্যাক্রু, ইনকামটা এখনো কি বলেছে, অ্যাক্রু হয়নি, ইজ নট অ্যাক্রু হয়নি, বাট স্টিল রিসিভড ইন অ্যাডভান্স। মানে বুঝতে পেরেছি এটাকে বলছি। ধর এটা তো 2024 সাল, ঠিক আছে, ধর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের একটা কোনো স্টুডেন্ট না আমাকে ধর মানে আমাকে ধর মাইনা দিয়ে দিয়েছে, এক্সট্রা টাকা দিয়ে দিয়েছে, এক্সট্রা টাকা দিয়ে পরের বছরের টাকা আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু ওইটা তো আমি পরের বছর টাকা পড়াইনি ওকে এখনো, কিন্তু আমাকে টাকা দিয়ে দিয়েছে, তাহলে অ্যাডভান্স পেয়ে গেছে, টাকাটা অ্যাডভান্স আমি রিসিভ করেছি, কিন্তু টাকাটা কি আমার অ্যাপ্রুভ হয়েছে, টাকাটা অ্যাপ্রুভ মানে কি আমার কি ইনকাম হয়েছে না। এখানে কি বলেছে, সাচ ইনকাম ইজ নট অ্যাপ্রুভ, টাকাটা এখনো অ্যাপ্রুভ হয়নি, কিন্তু অলরেডি টাকাটা আমি অ্যাডভান্স পেয়ে গেছি, এটাকেই তো ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং বলে। তারপর কি বলে, সাচ ইনকাম ইজ অ্যাক্রুড বাট নট ইয়েট রিসিভ, বলছে ইনকামটা অ্যাক্রু হয়েছে বাট এখনো রিসিভড হয়নি, এটা তো অ্যাক্রুয়াল বেসিস। তারা বলছে সাচ ইনকাম নাইদার অ্যাক্রু আর নট রিসিভ, তাহলে কোন অপশনটা বুঝতে পেরেছিস তো। তারা বলছে হাইব্রিড বেসিস, হাইব্রিড বেসিস আরেকটা নাম কি বলেছিলাম, মিক্সড বেসিস বলেছিলাম। হাইব্রিডের আরেকটা নাম কি বললাম, তিনটে নাম ছিল, একটা ক্যাশ বেসিস, একটা অ্যাক্রুয়াল বেসিস, একটা হাইব্রিড বা মিক্সড বেসিস। হাইব্রিড বেসিসটা কি বা মিক্সড বেসিস, ক্যাশ আর অ্যাক্রুয়ালের সমন্বয়, কম্বিনেশন। ইন ক্যাশ বেস অফ রেকর্ডিং ইজ মেড, ক্যাশ বেসে কোন ট্রানজাকশন আসে, ক্যাশ ট্রানজাকশন। তারা বলেছে অ্যাক্রুয়াল বেসে কোন ট্রানজাকশন আসে বলতে পারবি, ক্যাশ ক্রেডিট দুটোই আসে, ক্যাশ ক্রেডিট দুটোই আসে। তারা বলছে ইন ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং রেভিনিউ ইনকাম ইজ রেকর্ডেড হোয়েন, বলছে রেভিনিউ ইনকাম, এই রেভিনিউ ইনকাম কাকে বলে, এই দেখ আমি তোদের যে পড়াচ্ছি না, আমি যে তোদের পড়িয়ে যে টাকাটা কামাচ্ছি এটাকে বলে রেভিনিউ ইনকাম। তাহলে কোন রেভিনিউ ইনকাম আসে ক্যাশ বেসে, যেই টাকাটা পাওয়া গেছে। তাহলে এখানে কি লিখেছে অ্যান্সারটা দেখ, বলছে ইন ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং রেভিনিউ ইনকাম ইজ রেকর্ডেড, ক্যাশ ইজ রিসিভড। বুঝতে পারলি কি বললাম, বোঝা গেল। রেভিনিউ কাকে বলে, স্টুডেন্ট পড়িয়ে যে টাকাটা পাবো তাকে বলা হয় রেভিনিউ। এবার স্টুডেন্ট পড়িয়েছে, ধর এবছর অনেক স্টুডেন্ট পড়িয়েছে, সবার টাকাটা পাইনি, যার থেকে টাকা পেয়েছি সেটাই হবে ক্যাশ বেসিস। ঠিক আছে, আর অ্যাক্রুয়াল বেস কি হলো, স্যার যার থেকে টাকা পেয়েছেন আবার যার থেকে টাকা পাইনি দুটোই তো অ্যাক্রুয়াল বেসিস। এগুলো কোন চ্যাপ্টারে শিখিয়েছিলাম মনে পড়ে, বেসিক অ্যাকাউন্টিং টার্মে মনে পড়ে, রেভিনিউ বলে একটা কনসেপ্ট শিখিয়েছি, ওর মধ্যে সব ছিল, ওই কনসেপ্ট এখানে চলে এসেছে। তা বলছে তারপর পরেরটা কোশ্চেন কি, ইন ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এক্সপেন্স আর রেকর্ডেড, তাহলে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কোন ধরনের খরচা রেকর্ড করা হয়, যেই খরচাটা পে করা হয়েছে, তাহলে বুঝতেই পারছিস ইট ইজ পেড। নেক্সট, আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ইনকাম আর রেকর্ডেড হোয়েন দে আর, আচ্ছা বল, ধর আমার এখানে ধর সাপোজ ক্লাস 11 এতগুলো স্টুডেন্ট পড়ছে, ঠিক আছে, তাহলে অ্যাক্রুয়াল বেসিস কাকে বলে, নর্মালি ধর সাপোজ ধর জুলাই মাসে আমি পুরো পড়িয়ে দিয়েছি, জুলাই মাসে যতজন পড়ে সবাইকে পড়িয়ে দিয়েছি, তাহলে আমার ইনকাম কতজন, যতজন পড়ে সবাইকে পড়ে, এটাই আমার ইনকাম। এবার তার মধ্যে কারোর থেকে টাকা পেয়েছি, আবার কিছু থেকে টাকা বাকি আছে। ক্যাশ বেসিস হলে যেই টাকাটা পেয়েছি সেটা আসবে, আর যদি অ্যাক্রুয়াল বেস হয় আমি যতজনকে পড়েছি সবটাই চলে আসবে অ্যাক্রুয়াল বেস। তাহলে এখানে কি বলেছে, আন্ডার অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং ইনকাম আর রেকর্ডেড হোয়েন দে আর আর্নড মানে কি ইনকাম, মানে ইনকাম। বুঝতে পারছিস কনসেপ্টটা, স্যার রিসিভ লিখবো না, আরে কেন রিসিভ লিখবি, অ্যাক্রুয়াল বেসিস কাকে বলে, অ্যাক্রুয়াল বেসিস মানে ওখানে তোর যে টাকাটা পেয়েছিস সেটা তো আসবেই, আর যে টাকাটা বাকি আছে সেটাও তো আসবে। অ্যাক্রুয়াল মানে কি বলছে, স্টুডেন্ট পড়ানোকেই বলা হয় ইনকাম, আর্নড মানে ইনকাম। বুঝতে পারলি। নেক্সট বলছে 11টা কি বলছে, আন্ডার অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং এক্সপেন্সেস আর রেকর্ডেড হোয়েন দে আর, বলছে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টে কোন ধরনের এক্সপেন্স রেকর্ড করা হয়, যেই এক্সপেন্স ইনকার্ড হয়েছে, ইনকার্ড এখানে কি দিয়েছে বল, যেটা অ্যাকচুয়ালি পেড। আচ্ছা অ্যাক্রুয়াল বেসে তুই যত টাকা খরচা করেছিস সেটাই কি শুধু আসে, যত টাকা পে করিস শুধু সেটাই আসে, স্যার যেটা পে করিস সেটা তো আসবেই, তার সঙ্গে কোনো বাকি থাকে সেটাও আসে, পে এবং বাকি দুটোই আসে। দেখ অ্যাকচুয়াল পেড, স্যার এটা অ্যান্সার ঠিক আছে। পেড ইন অ্যাডভান্স, বল, পেড ইন অ্যাডভান্স আসে না। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করালাম তোকে মনে পড়ছে, এবছর ধর স্যালারি পে করেছি 10,000 টাকা, এবছর পে করেছি স্যালারি 10,000 টাকা, ঠিক আছে, তো তার মধ্যে 2,000 টাকা বাকি, 2,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, তাহলে এবছরের কোন টাকা, 8,000 টাকা, তাহলে 8,000 টাকা আসে, তাহলে অ্যাডভান্স তো আসে, অ্যাডভান্স কিন্তু অ্যাক্রুয়াল বেসে আসে না, মানে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনকার্ড, ঠিক আছে। আন্ডার হুইচ বেসিস অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, তো অ্যাক্রুড ইনকাম বিং অ্যাডজাস্টেড, বলছে কোন বেসিস অফ অ্যাকাউন্টিং এ অ্যাক্রুড ইনকামটা অ্যাডজাস্ট করা হয়, কোন বেসিসে, অ্যাক্রুয়াল বেসিস।
হুইচ বেসিস অফ অ্যাকাউন্টিং রিকগনাইজ আন্ডার কোম্পানি অ্যাক্ট 2013 বলছে কোম্পানি অ্যাক্ট 2013 আমরা তো বিজনেস সেকেন্ড চ্যাপ্টার পড়েছি লেটেস্ট কোম্পানি অ্যাক্ট কবে 2013 লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 কোন বেসিস অফ অ্যাকাউন্টিং এ রিকগনাইজ করে কোন বেসিস অফ অ্যাকাউন্টিং এ বলছে তুমি এটাই করো এটাই করো এটাই করো ওরা মানে অ্যাক্রুয়ালটাকে করো তাহলে তোকে যদি কেউ বলে কোনটা ভালো বেশি ক্যাশ ভালো নাকি অ্যাক্রুয়াল ভালো অ্যাক্রুয়াল অফকোর্স ভালো অ্যাক্রুয়াল তারপর বলছে কি আনাদার নেম অফ হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং ওই দেখ একই কোশ্চেন মিক্সড বেসিস 15 নম্বরটা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং মে বি ইউজ কোথায় অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ইউজ করা হয় ট্রেডিং কনসার্নে ইউজ করা হয় স্যার নন ট্রেডিং এ ইউজ করা হয় ম্যানুফ্যাকচারিং মানে জানিস কাকে ম্যানুফ্যাকচারিং বলে যেখানে তৈরি হয় কোনো প্রোডাক্ট তৈরি হয় তাকে ম্যানুফ্যাকচারিং সব জায়গায় 3 জায়গায় তৈরি করা হয় 16 নম্বর ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং মোস্টলি ইউজ ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কারা বেশি ইউজ করে প্রফেশনালরা লাস্ট কোশ্চেন দ্য অ্যাকাউন্টিং আন্ডার হুইচ ইনকাম আর্ন ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড ঠিক আছে তো বলছে কোন অ্যাকাউন্টিং ইউজ করা হয় ঠিক আছে তো ইনকাম আর্ন ইন অ্যাকাউন্টিং পিরিয়ড আর রিকগনাইজ ইন অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং ব্যাস তাহলে কি জাস্ট কিচ্ছু করতে হবে চ্যাপ্টার থেকে যে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিংটার থিওরিটা একবার পড়ে নিলেন কি জিনিসটা অ্যাক্রুয়াল বেসে থিওরিটা পড়ে নিলি মিক্স বেসে পড়ে নিলি ক্যাশ বেসে কি কি আসে অ্যাক্রুয়ালে কি কি আসে মিক্সে ব্যাস আর কিছু করতে চ্যাপ্টার হয়ে গেল ছোট্ট চ্যাপ্টার